হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। তো আজ আমি তোমাদের জন্য এনেছি 20টা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যেগুলো কোনো না কোনো পরীক্ষায় এসছে। এগুলো তোমাদের আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস সহ পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো আছে, সব পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। তো এখানে আমি শুধুমাত্র উত্তর বলে যাব না, উত্তরের পাশাপাশি সম্ভাব্য যে প্রশ্ন উত্তরগুলো হতে পারে সেই কোশ্চেন রিলেটেড, সেগুলো আমি কিন্তু বলতে বলতে যাব। সেগুলো আশা করি তোমাদের বেনিফিটে আসবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ষোড়শ মহাজন পদের মধ্যে কোন রাজ্য দুটি ছিল প্রজাতন্ত্র? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় এসছে। এটা কি হবে? এটা হবে অপশান ডি, ব্রিজি ও মল্ল। ঠিক আছে। আচ্ছা, আমরা ষোড়শ মহাজন পদ এই সম্পর্কে আমরা মোটামুটি জানি। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেটা বারবার পরীক্ষা আসে, সেটা কি? ষোড়শ মহাজন পদের কথা জানা যায় কোন বই থেকে? দুটো বই বিখ্যাত আছে, একটা হচ্ছে বুদ্ধ গ্রন্থ, সেই বইটার নাম কি? অঙ্গুরতয় নিকয়া। ঠিক আছে, অঙ্গুরতয়, অঙ্গুরতয়া ইংরাজি দেখলে অঙ্গুরতয়া হয়ে যাবে, নিকয়া। ঠিক আছে, এটা হচ্ছে একটা বুদ্ধ গ্রন্থ। আর একটা জৈন গ্রন্থ আছে, কি আছে? ভগবতী সূত্র। ঠিক আছে, এই দুটো বই থেকে কি হচ্ছে? ষোড়শ মহাজন পদের কথা জানা যায়। ঠিক আছে, দেখবে এই যত জৈন গ্রন্থ আছে, দেখবে ম্যাক্সিমামের দেখবে শেষে এরকম একটা সূত্র লেখা আছে। সূত্র লেখা থাকলেই বুঝবো ওটা জৈন গ্রন্থ। যাই হোক, চলো এরপরে এই যে ষোড়শ মহাজন পদ, এই ষোড়শ মহাজন পদের যদি বলা হয় যে ভারতবর্ষের একদম উত্তরতম কোন মহাজনটা ছিল, সেটা কি হবে? সেটা হবে কম্বোজ। যদি বলে ভারতের একদম দক্ষিণে এই ষোড়শ মহাজন পদের মধ্যে কোনটা ছিল, সেটা হবে অসমক। পূর্বে কে ছিল? পূর্বে ছিল অঙ্গ। আর পশ্চিমে কে ছিল? পশ্চিমে ছিল গান্ধার। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে শিবাজির রাজ্যাভিষেক কবে হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কবে হবে? এটা হচ্ছে 1674 সালে। ঠিক আছে, তো শিবাজি, তোমরা সবাই জানো শিবাজির জন্ম কত সালে? 1627 সালে, তাই না? এবং মৃত্যু কত? 1680 সালে। এই যে মহারাষ্ট্রের মানে মুম্বাইয়ের যে এয়ারপোর্ট আছে, সেটাও কিন্তু শিবাজি মহারাজের নামেই। শুধু তাই নয়, মুম্বাইয়ের যে মানে ট্রেনের যে মেন যে ট্রেন জাংশনটা আছে, লোকাল ট্রেনের জাংশন, সেটাও কিন্তু শিবাজি মহারাজের নামে। ঠিক আছে, এনার পিতা কে ছিলেন? এনার পিতা ছিলেন হচ্ছে শাহুজি ভোসলে। শাহুজি ভোসলে। এনার মাতা জিজাবাই। শিবাজি মহারাজ বললি সব থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা উঠে আসে, সেটা হচ্ছে পুরন্দরের সন্ধি। পুরন্দরের সন্ধি এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1665 সালে। ঠিক আছে, কার কার মধ্যে? শিবাজি মহারাজ এবং ঔরঙ্গজেব। যদিও ঔরঙ্গজেব এখানে মানে ঔরঙ্গজেবের হয়ে অন্য লোকরা করেছিল, তাই না, তবুও ঔরঙ্গজেব মনে রাখলেই মোটামুটি কাজ হয়ে যাবে। আর কি শিবাজির রাজধানী কোথায় ছিল? এটাও পরীক্ষায় আছে। রাজধানী হচ্ছে রায়গড়। রাজধানী কি? রায়গড়। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? আচ্ছা, এখানে আমরা অপশন অনুযায়ী যাই। চলো, প্রথমে কি আছে? অপশন এতে কে বলছে? উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স 1784 সালে করেছিল এশিয়াটিক সোসাইটি। এখানে আছে ডি বেথুন। ঠিক আছে, মানে জন ড্রিঙ্ক ওয়াটার বেথুনের কথা বলছি। ইনি কি করেছিল? 1849 সালে করেছিল বেথুন স্কুল। যদিও প্রথম দিকে তার বেথুন স্কুল নাম ছিল না। ডিরোজিও। ডিরোজিও কি করেছিলেন? ইয়ং বেঙ্গল, তাই না? যেটা বাংলায় বললে হয় নব্য বঙ্গ।
আর বেন্টিং। দেখো এখানে সবকটা অপশনের মধ্যে না উত্তরটা কিন্তু অ্যাকচুয়ালি নেই, উত্তরটা হবে ডেভিড হেয়ার। আমি তাহলে এই প্রশ্নটা কেন দিয়েছি, কেননা একটা পরীক্ষায় এই প্রশ্নটাই এসেছিল, এখানে অপশন ছিলই না। ঠিক আছে, আমি ডিরেক্ট ওই মানে কোশ্চেনটাই তুলেছি, তাই জন্য আমি এখানে একদম অ্যাজ ইট ইজ কোশ্চেনটা রেখে দিয়েছি। ঠিক আছে, কিন্তু উত্তরটা অ্যাকচুয়ালি কি হবে, ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার, ঠিক আছে। ইনি 1817 সালে তৈরি করেছিলেন কলকাতা স্কুল বুক সোসাইটি। ঠিক আছে, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। ঠিক আছে, আর তার পরের বছর অর্থাৎ 1818 সালে ইনি করেছিল কি, হেয়ার স্কুল, যেটা এখনো দেখা যায় কলেজ স্ট্রিটে গেলে, তাই না? তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখবে, যদিও এই প্রশ্নটার উত্তর কিন্তু পরীক্ষাটাতেই ভুল এসেছিল। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে? এটার উত্তর আশা করি সবাই পারবে, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু, তাই না? আচ্ছা, এখানে কে কে অপশানে আছে দেখো, রাসবিহারী বসু। রাসবিহারী বসু বললেই কি হয়, 1908 সালে আলিপুর ষড়যন্ত্র মামলা। এখানে কি হয়েছিল তোমরা সবাই জানো, ক্ষুদিরাম আর হচ্ছে প্রফুল্ল চাকি, এরা কিংসফোর্ডকে হত্যা করার জন্য বেরিয়েছিল, তাই না? এবং আলটিমেটলি কিংসফোর্ডকে মারতে পারেননি। তো ক্ষুদিরামের কি হয়েছিল, তাতে ফাঁসি হয়েছিল, আর প্রফুল্ল চাকি সুসাইড করেছিল, তাই না? কিন্তু এইটার পুরো যদি মাস্টার মাইন্ড বলা হয় আলিপুর ষড়যন্ত্র মামলার, কে ছিলেন? রাসবিহারী বসু। ঠিক আছে, শুধু তাই নয়, 1912 সালে হার্ডিঞ্জের উপরে বোমা নিক্ষেপ করা হয়েছিল দিল্লির রাজপথে, তাই না? কে বোমা নিক্ষেপ করেছিল? বসন্ত বিশ্বাস। সেটারও মাস্টার মাইন্ড কে ছিল? রাসবিহারী বসু। ঠিক আছে, এরপরে 1914 সাল নাগাদ রাজপথে সামরিক অভ্যুত্থানের ভাবনা চিন্তা করা হয়েছিল, সেটারও মাস্টার মাইন্ড কে ছিলেন? রাসবিহারী বসু। ঠিক আছে, আর কি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ, এইটার প্রতিষ্ঠা কে করেছিলেন? রাসবিহারী বসু। ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কি, নেক্সট আছে এখানে গান্ধীজি। ঠিক আছে, গান্ধীজি নিয়ে তো আলাদা একটা চ্যাপ্টারই বলা যায়। ঠিক আছে, কিন্তু এই মানে প্রসপেক্টিভে আমি বলে দিই যে নেতাজি সুভাষচন্দ্র বসু আর হচ্ছে পট্টবী সীতারামাইয়া। ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু 1938 সালে কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছে, কোথায় হচ্ছে? হরিপুরায়। কংগ্রেসের যে হরিপুরা অধিবেশন হচ্ছে সেখানে নেতাজি প্রেসিডেন্ট হচ্ছেন। ঠিক আছে, তার পরের বছর 1939 সালে আবার কংগ্রেসের প্রেসিডেন্টের জন্য নেতাজি কি করেছেন? মনোনয়ন দিয়েছেন, এবং সঙ্গে কে দিয়েছেন? পট্টবী সীতারামাইয়া। ঠিক আছে, তো এখানে পট্টবী সীতারামাইয়া কটা ভোট পেয়েছিল? পেয়েছিল 1377টা। আর নেতাজি সুভাষচন্দ্র বসু কটা ভোট পেয়েছিল? পেয়েছিলেন 1580টা। তাহলে বুঝতেই পারছো কে জিতলেন? ইনি জিতলেন। ঠিক আছে, কিন্তু এইটা গান্ধীজির পছন্দ হলো না। উনি স্টেটমেন্ট দিলেন যে পট্টবীর হার মানে আমার নিজের হার। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসে জয়ী হয়েও, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েও কি হলেন? উনি অ্যাকচুয়ালি একটা মানে কি বলবো, উনি মানে কংগ্রেসের মধ্যে থেকে ঠিকঠাক কাজ করতে পারছিলেন না। তার কারণ নেতাজির অনুগামী সবাই ম্যাক্সিমাম ছিল, নেতাজি সমর্থন করছে না, সুতরাং বাকিরা কেউ সেইভাবে করবে না, উনি কোণঠাসা হয়ে যান। ঠিক আছে, এবার নেতাজি তো নেতাজি, তো উনি কি করলেন? উনি সঙ্গে সঙ্গে পদত্যাগ দিয়ে দিলেন। ঠিক আছে, 1939 সালে 29শে এপ্রিল উনি পদত্যাগ দিয়ে দিলেন। এবং এই এপ্রিল দেখো 29, 30, 31 বা জাস্ট কদিন পরে 3 মে 1939 সাল উনি ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন। দেখো জাস্ট কদিন পরই, ঠিক আছে, উনি পদত্যাগটা দিয়ে দিলেন। তো এইটাই ছিল পুরো ঘটনা। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কবে পাস হচ্ছে? এটা হচ্ছে 1956 সালে। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করি, যে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কি ছিল? 1953 সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য ছিল অন্ধ্র রাজ্য। এটা অনেকে গুলায়, ঠিক আছে, অন্ধ্র রাজ্য আর অন্ধ্রপ্রদেশ রাজ্য এটা গুলায়। ঠিক আছে, 1956 সালে হয়ে গেল সেটা অন্ধ্রপ্রদেশ রাজ্য। ঠিক আছে, যদি অন্ধ্র রাজ্য বলে তাহলে 1953 মারবে, আর অন্ধ্রপ্রদেশ রাজ্য বললে 1956 মারবে। ঠিক আছে, আর কি যদি বলা হয় যে একদম শেষ আমাদের যে যে কটা মানে
মানে ভারতবর্ষের রাজ্য আছে, একদম নবীনতম রাজ্য কোনটা? তাহলে কি হবে? তাহলে হবে এই অন্ধ্রপ্রদেশ ভেঙেই হয়ে গেছে তেলেঙ্গানা, তাই না? সেটা কত সালে? 2014 সালে 2 জুন অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা নতুন রাজ্য তৈরি হয়। ঠিক আছে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোন ধারা অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয়? এটা কি হবে? অপশান এ 368। বলে রাখি এটা কত নাম্বার পার্টে আছে? 20 নাম্বার পার্টে আছে। এবং এই 20 নাম্বার পার্টই হচ্ছে একমাত্র পার্ট যেখানে মাত্র একটা আর্টিকেল আছে। সাধারণত তোমরা দেখবে যে এক একটা পার্টে একাধিক আর্টিকেল থাকে, তাই না? 4টে 5টা অনেক আর্টিকেল থাকে। কিন্তু 20 নাম্বার পার্ট হচ্ছে একমাত্র পার্ট যেখানে একটাই আর্টিকেল আছে, সেটা হচ্ছে 368। ঠিক আছে। এখানে দেখো 370 আছে, তোমরা সবাই জানো 2019 সালে এই আর্টিকেলটা তুলে দেওয়া হয়েছে, তাই না? যদিও পুরোপুরি তুলে দেওয়া হয়নি, কিন্তু তবুও 2019 সালে এই আর্টিকেলটা তুলে দেওয়া হয়েছিল। এখানে আছে 352। 352 নাম্বার আর্টিকেলে কিসের কথা বলা আছে? ন্যাশনাল এমার্জেন্সি। ঠিক আছে। আর একটা কথা বলে দিই, এই 352 নাম্বার আর্টিকেলই ক্যাবিনেট কথাটা কিন্তু বলা আছে। এটাও পরীক্ষায় আসে। ক্যাবিনেট যে কথা, আমরা যে ক্যাবিনেট মন্ত্রী বলি, তাই না? এই ক্যাবিনেট কথাটা কিন্তু আমাদের সংবিধানের কোথাও উল্লেখ করা নেই। একমাত্র 352 নাম্বার আর্টিকেলেই কিন্তু এই ক্যাবিনেটের কথাটা বলা আছে। আর এখানে আছে 324। 324 নাম্বার আর্টিকেলে কিসের কথা বলা আছে? ইলেকশন কমিশন। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের সর্বাপেক্ষা পুরনো হাইকোর্ট কোনটি? এটা কি হবে? এটা হবে আমাদের কলকাতা হাইকোর্ট, তাই না? 1862 সালে। কার সময় হাইকোর্টটা গঠন হয়েছিল এটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। ঠিক আছে। আচ্ছা, এখানে বলে দিই যে বর্তমানে আমাদের কটা হাইকোর্ট আছে? বর্তমানে আমাদের 25টা হাইকোর্ট আছে। ঠিক আছে। আর নবীনতম মানে 25তম হাইকোর্ট কোনটি? 25তম হাইকোর্ট হচ্ছে অমরাবতী। ঠিক আছে। আর যদি বলা হয় সুপ্রিম কোর্ট, আমাদের সুপ্রিম কোর্টের জাজ সংখ্যা কত? 34টা। ঠিক আছে। একটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যেটা এখন বর্তমানে DY চন্দ্রচূড় আছে, তাই না? আর বাকি 33টা হচ্ছে জাজ। বোঝা গেল? তো এগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে বর্তমানে ভারতের মোট কটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে? এটা কি হবে? এটা হবে 8। ঠিক আছে। কারা কারা আছে আমি বলে দিই। কেন্দ্রশাসিত অঞ্চল না, আমাদের এখানে দুই ভাগে ভাগ আছে। কেন্দ্রশাসিত অঞ্চল কি হয়, আমাদের 5টা কেন্দ্রশাসিত অঞ্চল এমন আছে যারা লেফটেন্যান্ট গভর্নর তাদেরকে চালায়। আর 3টে কেন্দ্রশাসিত অঞ্চল এমন আছে যারা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটর সেগুলোকে চালায়। ঠিক আছে। তো 5টা আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল সেগুলো কি?
যারা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর দ্বারা পরিচালিত হয়। একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, একটা হচ্ছে লাদাখ, দিল্লি, পডুচেরি, আর হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর। ঠিক আছে, দেখো এখানে পাঁচটা হলো, 1 2 3 4 5। এই পাঁচটা কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি চালায় হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর, তাই না? অ্যাডমিনিস্ট্রেটর আছে কোথায়? তিনটে জায়গায়, একটা হচ্ছে লাক্ষাদ্বীপ, একটা হচ্ছে চণ্ডীগড়, আর দাদরা নগর হাভেলি দমন দিউ। ঠিক আছে, দাদরা নগর হাভেলি দমন দিউ টোটালটা মিলে এখন একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তো এই তিনটে হচ্ছে চালাচ্ছে কে? অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে, আর বলে রাখি এই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল এমন আছে যেখানে কিন্তু সরকার আছে। ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চল সাধারণত সরকার থাকে না, কিন্তু জনসংখ্যা যেহেতু বেশি, দিল্লি এবং পডুচেরিতে কিন্তু সরকার আছে, তাই না? দিল্লিতে আমরা সবাই জানি কেজরিওয়ালের সরকার আছে, তাই না? নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? বহুবার এই কোশ্চেনটা এসছে পরীক্ষায়। সেটা কি হবে? অপশন সি, আন্টার্কটিকা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গাঁথিয়ে মুখস্থ করে নেবে এটা। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিম্নলিখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সব থেকে বেশি? এটা কি হবে? অপশন বি, কয়না। ঠিক আছে, আমি বলে রাখি এখানে দেখো আছে কি, সবরিগিরি, এটা কোথায় আছে? ওটা আছে কেরালায়। ভাকরা নাঙ্গাল কোথায় আছে? পাঞ্জাব। আর কুন্ডা, কুন্ডা কোথায় আছে? তামিলনাড়ু। এই যে কয়না, অ্যাকচুয়ালি কয়না মানে কার উপনদী জানো? কৃষ্ণা। কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে কয়না। এই কয়না নদীর উপরে একটা বাঁধ আছে, তাকে বলে কয়না ড্যাম। ঠিক আছে, কয়না বাঁধ। ঠিক আছে, 1962 সালে এই কয়না বাঁধের আশেপাশে একটা ভালো রকম ভূমিকম্প হয়েছিল। ঠিক আছে, রিক্টার স্কেলে যার মান 6.4-এর কাছাকাছি ছিল। এইবার এই ভূমিকম্পটা হওয়ার কারণ কি? পরবর্তীকালে বিজ্ঞানীরা মানে রিসার্চ করে দেখেছে এই যে কয়না ড্যামের উপরে যে মানে কয়না নদীর উপরে যে ড্যামটা দেওয়া হয়েছে, জলের যে প্রচন্ড প্রেসার, ওই প্রেসারে কিন্তু ভূমিকম্পটা হয়েছে। ঠিক আছে, ভূমিকম্প তোমরা ছোটবেলায় অনেকে পড়েছো, ভূমিকম্প দু রকমের, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে সৃষ্টি হয়, মানে মানুষ মানুষ দ্বারা সৃষ্ট। কিন্তু মানুষ দ্বারা সৃষ্ট ভূমিকম্পের মধ্যে এই কয়না ড্যামের ভূমিকম্পটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা কিন্তু একটা ভূমিকম্প হয়েছিল মানে আমাদের ইন্ডিয়াতেই, বুঝতে পারছো, মহারাষ্ট্রে। নেক্সট 11 নম্বর প্রশ্ন বলছে ভারতের পৌরবসতির জনসংখ্যা এটা 1 লক্ষ হবে। 1 লক্ষ অতিক্রম করলে তাকে কি বলে? দেখো আমি পুরো এটা বলে দিচ্ছি, ঠিক আছে, পুরো স্লটটা আমি বলে দিচ্ছি। 100 থেকে 1000, কোনো অঞ্চলের জনসংখ্যা যদি 100 থেকে 1000-এর মধ্যে থাকে তাকে আমরা গ্রাম বলবো। যদি 20,000 থেকে 1 লক্ষ থাকে তাহলে আমরা তাকে কি বলবো? শহর। যদি 1 লক্ষ থেকে 10 লক্ষের মধ্যে থাকে তাকে আমরা বলবো নগর। যদি 10 লক্ষ থেকে 30 লক্ষর মধ্যে থাকে তাকে আমরা বলবো মেট্রোপলিস। এবং যদি 10 মিলিয়নের উপরে কোথাও জনসংখ্যা থাকে তাকে আমরা কি বলবো? মেগালোপলিস। ঠিক আছে, তো এইটা হচ্ছে পুরো স্লট, এটা একটু মাথায় রাখবে। এইবার এখানে কি বলছে দেখো, 1 লক্ষ অতিক্রম করলে তাহলে 1 লক্ষ থেকে 10 লক্ষর মধ্যে আমরা কি বলবো? নগর। তাহলে অপশন বি হচ্ছে উত্তর। ঠিক আছে, নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পুরুষের সংখ্যার অনুপাত মহিলার সংখ্যার থেকেও বেশি? অপশন অনুযায়ী এটা কি হবে? সিকিম। ঠিক আছে, এবার দেখো সেক্স রেশিও। সেক্স রেশিও বেশি কোথায় আছে? কেরালায়, তাই না? প্রত্যেক 1000 জন পুরুষে 1084 জন মহিলা আছে। ঠিক আছে, সব থেকে কম কোথায় আছে? আছে হরিয়ানা। হরিয়ানায় প্রত্যেক 1000 জন পুরুষে মহিলার সংখ্যা কত? 877টা, অনেক কম। ঠিক আছে, এবার যদি আমাদের রাজ্যর দিক থেকে বিচার করি তাহলে রাজ্যের সেক্স রেশিও সব থেকে কম কার জানো?
কোন জেলা সব থেকে কম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সেক্স রেশিও? সেটা হবে কিন্তু কলকাতা। ভাবতে পারছো, কলকাতায় সেক্স রেশিও কিন্তু সব থেকে কম। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে, জার্মেনিয়াম ও সিলিকন হলো, এটা কি হবে? এটা হবে অর্ধপরিবাহী। ঠিক আছে, এই জার্মেনিয়াম ও সিলিকন, বিশেষ করে সিলিকন, এগুলো কোথায় কাজে লাগানো হয়? এই যে আমাদের যে কম্পিউটার শিল্প, তাই না, এই যে অটোমোবাইল শিল্প, এখানে প্রচুর কাজে লাগে, তাই জন্যই তো সিলিকন ভ্যালি বলে, তাই না? সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি কাকে বলে? মানে ইন্ডিয়া সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। বেঙ্গালুরুকে বলে না? কেন বলে? ওখানে এই আমাদের যে টেক ইন্ডাস্ট্রিগুলো খুব বেড়ে উঠেছে, তাই জন্যই তো বলে। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে, রেকটিফায়ারে কি পরিবর্তন করা যায়? এখানে কি হবে, রেকটিফায়ারে এসি লাইন থেকে ডিসি লাইন হয়। ঠিক আছে, এই রেকটিফায়ারের এক্সাম্পল কি জানো? তোমরা যে চার্জারগুলো দাও, ফোনের যে চার্জার, ওখানে কি হয়, ডিরেক্ট কারেন্ট, তো দেখো এসি কারেন্ট, ওটা কি হচ্ছে, ডিসি কারেন্ট হচ্ছে না? তো সুতরাং রেকটিফায়ার কি করে, এসি থেকে ডিসিতে কনভার্ট করে। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে, সিএমসি এর ফুল ফর্ম কি? সিএমসি ফুল ফর্ম হচ্ছে কার্বক্সি মিথাইল সেলুলোজ। ঠিক আছে, অপশন এ। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে স্তন্যপায়ী প্রাণীদেহে হিস্টোমিন ক্ষরিত হয় কোথা থেকে? এটা হবে কি, মাস্ট কোষ থেকে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে রেড ক্রসের সদর দপ্তর কোথায়? খুব ইম্পর্টেন্ট। রেড ক্রসের সদর দপ্তর হলো জেনেভা, সুইজারল্যান্ড। ঠিক আছে, সুইজারল্যান্ডের মধ্যে যে জেনেভা আছে, সেই জেনেভা। আচ্ছা, এই জেনেভায় কি কি হেডকোয়ার্টার আছে? হু আছে, তাই না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আর লন্ডন আছে, দেখো এখানে অপশানে, লন্ডনে কি আছে? লন্ডনে আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, খুব ইম্পর্টেন্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর হেডকোয়ার্টার কোথায়? লন্ডনে। ঠিক আছে, কমনওয়েলথ অফ নেশন, ঠিক আছে, এই যে কমনওয়েলথ নেশনগুলো আছে আমাদের, তারও হেডকোয়ার্টার কি আছে? তারও হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে। ঠিক আছে, রোম, রোমে কিসের হেডকোয়ার্টার আছে? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর হেডকোয়ার্টার কোথায় আছে? রোমে। ঠিক আছে, নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে কিসের হেডকোয়ার্টার? নিউ ইয়র্ক সিটিতে ইউএনও, তাই না, যে কটা মানে মানে উইংস আছে, তাদেরও হেডকোয়ার্টার নিউ ইয়র্কে, তাই না? যেমন কি, যেমন হচ্ছে ধরো সিকিউরিটি কাউন্সিল, তার হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্কে। ঠিক আছে, ইউএনও হচ্ছে তোমার ধরো, আরো বলা হলো যে আমাদের জেনারেল অ্যাসেম্বলি, তার হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্কে। একমাত্র ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার কোথায়? হেগ বলে শহরে। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? এটা কি হবে? এটা হবে 1913 সালে, তাই না? ওনার যে গীতাঞ্জলি ছিল, তাই না, গীতাঞ্জলি কাব্যের জন্য উনি নোবেল পুরস্কার পান, এবং এই গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ করা হয়েছিল, তার নাম হচ্ছে সং অফারিং। ঠিক আছে, সং অফারিং। সং অফারিং, ঠিক আছে, এর জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, আমি বলে দিই, নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1901 সাল থেকে। ঠিক আছে, প্রথম যে নোবেল পুরস্কারটা পেয়েছিল তার নাম কি? যে এক্স রে আবিষ্কার করেছিল, রন্টজেন। ঠিক আছে, একদম নোবেল পুরস্কার যে দেওয়া শুরু হলো, প্রথম যার হাতে নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছিল সে কিন্তু রন্টজেন, 1901 সালেই পেয়েছে। ঠিক আছে, ঠিক তার কিছু বছর পরই আমাদের এশিয়া তথা ভারতবর্ষ, ঠিক আছে, প্রথম নোবেলটা আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। ঠিক আছে, তো দেখো এখানে 1861 সাল আছে, 1861 সালে কি হচ্ছে, কবি ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই না, মানে জন্মসাল। ঠিক আছে, উনি জন্মাচ্ছে, একটা জিনিস খেয়াল করবে, 1861, 1863, 1869, ভারতের তিন বিখ্যাত মানুষের জন্ম। 1861 সালে কার? রবীন্দ্রনাথ ঠাকুর। 1863 সালে কার? স্বামী বিবেকানন্দ। 1869 সালে কার? গান্ধীজি। এই একই দশকে তিনজন মহান মানুষের জন্ম। ঠিক আছে, তো যাই হোক, এখানে আছে দেখো 1919, এখানে কি হয়েছিল? 1919 সালে তোমরা সবাই জানো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, এবং তার প্রতিবাদে
রবীন্দ্রনাথ ঠাকুর কি হয়েছে, নাইট উপাধি ত্যাগ করছে। ঠিক আছে, আর এখানে কি আছে 1941, এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু বছর এটা, তাই না? নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে নিম্নোক্ত কোনটি কালিদাসের লেখা নয়? আচ্ছা চলো, মেঘদূতম অবশ্যই কালিদাসের লেখা, ঋতু সংহার সেও কালিদাসের লেখা, কুমার সম্ভবন সেটাও কালিদাসের লেখা, উত্তম রামচরিতম এটা কালিদাসের লেখা নয়। এটা কার লেখা? এটা হচ্ছে ভবভূতি, ভবভূতির লেখা হচ্ছে উত্তর রামচরিতম, সুতরাং এইটা হবে উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলছে, মিশ্র অর্থনীতি কি? আচ্ছা আমি বলে দিই, প্রথমে একটু বলে দিই, অর্থনীতিকে বা মানে আমাদের ইকোনমিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা কি, একটা হচ্ছে পুঁজিবাদ, মানে ক্যাপিটালিস্ট ইকোনমি যেটা বলা হয়, ঠিক আছে। একটা হচ্ছে সমাজবাদ বা সমাজতান্ত্রিক, আর একটা হচ্ছে পুঁজিবাদ ও সমাজবাদের মিক্স, ঠিক আছে, মানে হচ্ছে মিশ্র। পুঁজিবাদী দেশ বললে কি হবে, ইউএসএ, ঠিক আছে, পুরোপুরি ফুল ক্যাপিটালিস্ট কান্ট্রি, তাই না? সমাজবাদী দেশ কে আছে, যেমন চীন আছে বর্তমানে। আর ভারত কি, ভারত হচ্ছে পুঁজিবাদী ও সমাজবাদী দুটোই চলে, তাই না? এখানে সরকারি সেক্টরও প্রচুর আছে এবং আম্বানি আদানির মতো লোকরাও আছে, তাই না? সুতরাং ভারত হচ্ছে মিশ্র। এক্সাম্পলের জন্য এই 3টে দেশ মনে রাখবে। তাহলে এখানে কি বললাম আমি, মানে হচ্ছে পুঁজিবাদী ও সমাজতন্ত্র মিশ্র, তাই না? তাহলে এখানে অপশান দেখো, এখানে হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহাবস্থান না, হচ্ছে না। ধনী ও দরিদ্রের সহাবস্থান না, এটা একদমই হচ্ছে না, এটা সব দেশেতেই আছে। বলছে সরকারি ও বেসরকারি সংস্থার সহাবস্থান, এটাই হবে উত্তর, তাই না? আমি এক্ষুনি সেটাই বললাম। পুঁজিবাদী মানে কি, পুঁজিবাদী মানে একটা দেশ, মানে কি হয়, মানে যাদের দেশের যারা খুব মানে আর্থিক দিক থেকে সমৃদ্ধ বা শিল্পপতি, তারাই মোটামুটি দেশটা চালিয়ে নেয়, ঠিক আছে। সমাজবাদী, ফুল সমাজবাদী দেশ কি, পুরো সরকার চালাবে, ঠিক আছে, ওখানে ওই বড় বড় পুঁজিবাদের জায়গায় নেই, ঠিক আছে। আর মিশ্র মানে আমাদের ভারতের মতো দেশ, যেখানে দুটোই ব্যালেন্স ভাবে আছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে হচ্ছে অপশন সি। তো এই ছিল আজকের আমার 20টা প্রশ্ন। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে এবং তোমরা কটা পেরেছো, ঠিক আছে। তোমাদের কমেন্ট আমরা পড়ি, রিপ্লাই দিই, সুতরাং অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে, প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।